দারুণ একটা আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। মিন্নানো নিহঙ্গের অষ্টম পাঠের এই চমৎকার উকিও এ স্টাইলের ব্যাখ্যামূলক আয়োজনে আজ আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় শিখব। আপনারা জানেন, জাপানি ভাষার আসল সৌন্দর্যটা কিন্তু লুকিয়ে আছে এর বর্ণনায়। আর আজকে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে জাপানি বিশেষণ বা অ্যাডজেক্টিভ ব্যবহার করে যে কোনো কিছুর একদম পারফেক্ট বর্ণনা দেয়া যায়। চলুন শুরু করা যাক। হিকারি নিহঙ্গো কিজুনার এই লার্নিং জার্নিতে আমাদের সাথে গাইড হিসেবে আজ থাকছেন ওমারু-সান। ওমারু-সান হলেন সাইতামা ইউনিভার্সিটির একজন মধ্যবয়সী বাংলাদেশি গবেষক, যিনি নিজেই নতুন করে জাপানি ভাষা শিখছেন। তো ওমারু-সানের চোখ দিয়েই আজ আমরা ইমন-সানের দৈনন্দিন জীবনটা দেখব। ইমন-সান সদ্য জাপানে আসা এক বাংলাদেশি তরুণ। আর হ্যাঁ, তাদের এই প্রতিদিনের অভিজ্ঞতার ভেতর দিয়েই কিন্তু আজকের ব্যাকরণের নিয়মগুলো আমরা একদম সহজে শিখে ফেলব। তো শুরুতেই ওমারু-সান খুব আগ্রহ নিয়ে খেয়াল করছিলেন ইমন-সান কিভাবে তার নতুন জাপানি প্রতিবেশীদের সাথে পরিচিত হচ্ছেন। জানেন তো, জাপানি সংস্কৃতিতে প্রথম পরিচয়ের সময়ে কিছু চমৎকার শিষ্টাচার মানতে হয়। যেমন ধরুন, ঠিক ৪৫ ডিগ্রি কোণে মাথা ঝুঁকিয়ে বাউ করা বা সম্মান জানানো, আর একদম নিখুঁত শ্রদ্ধার সাথে ২ হাতে মেশি বা বিজনেস কার্ড আদান প্রদান করা। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু জাপানি সমাজে বিশাল একটা অর্থ বহন করে, তাই না? ঠিক আছে, চলুন এবার সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকে আমাদের আলোচনার পয়েন্টগুলো হল: ১. বিশেষণের প্রকারভেদ, ২. বিশেষণের ব্যতিক্রম, ৩. হ্যাঁবোধক ও নাবোধক বাক্য, ৪. বিশেষ্যকে বিশেষায়িত করা, ৫. মাত্রাবাচক শব্দ ও প্রশ্ন, এবং সবশেষে ৬. বাক্যযুক্ত করা। ১ নম্বর পয়েন্ট, বিশেষণের প্রকারভেদ। জাপানি অ্যাডজেক্টিভ মূলত দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হল ই বিশেষণ। কেন? কারণ এই শব্দগুলোর শেষে সবসময় হিরাগানা ই মানে আই থাকে। যেমন ধরুন, ইমন-সান আজ দুপুরে যে খাবারটি খেয়েছেন সেটা ছিল ওইশি বা ঐশি, যার মানে ভীষণ সুস্বাদু। অন্য ভাগটা হল না বিশেষণ, যেগুলোর শেষে সাধারণত ই থাকে না। যেমন শিনসেৎসু বা শিনসেৎসু, অর্থাৎ দয়ালু। এখানে একটা খুবই ইম্পর্ট্যান্ট উচ্চারণ কৌশল আমাদের মনে রাখতে হবে। যখনই বাক্যের শেষে দেশ থাকবে, তখন শেষে ইউ এর উচ্চারণটা একদম সাইলেন্ট হয়ে যাবে। মানে এটা শোনাবে ঠিক দেশের মতো। যেমন ধরুন, ঐশি দেশ। একইভাবে মাসুকে বলতে হবে মাস এবং আশিতাকে বলতে হবে আশতা। জাপানিরা কিন্তু সাধারণ কথাবার্তায় ঠিক এভাবেই খুব ফাস্ট উচ্চারণ করে থাকেন। ২ নম্বর পয়েন্ট, বিশেষণের ব্যতিক্রম। এটা কিন্তু জেএলপিটি N5 পরীক্ষার্থীদের জন্য একটা বড়সড় ট্র্যাপ। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? চোখের দেখায় কিছু বিষয় আপনাকে রীতিমতো ধোঁকা দিতে পারে। খিরেই বা খিরেই এবং ইউমে বা ইউমে, এই শব্দ দুটোর শেষে ই ধ্বনি থাকা সত্ত্বেও কোনোভাবে এরা কিন্তু আই বিশেষণ নয়, একদমই না। এরা পুরোপুরি না বিশেষণের নিয়ম মেনে চলে। তাই ব্যাকরণ অনুশীলনের সময় এই ফাঁদ থেকে নিজেকে সবসময় নিরাপদে রাখবেন, ঠিক আছে? এবার আসে ৩ নম্বর পয়েন্টে, হ্যাঁবোধক ও নাবোধক, মানে বর্তমান অবস্থার বর্ণনা দেওয়া। এখানে আমরা স্প্লিট স্ক্রিনে পার্থক্যটা খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। না বিশেষণের হ্যাঁবোধক রূপের ক্ষেত্রে আমরা বলি ওয়াটসান ওয়া হিমাদেস, মানে মিস্টার ওয়াট অবসর আছেন। অন্যদিকে এর নাবোধক রূপটি হল ওয়াটসান ওয়া হিমা যা আরিমাসেন, অর্থাৎ মিস্টার ওয়াট অবসর নেই। এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, বাক্যে ব্যবহৃত হা পার্টিকেলটির উচ্চারণ কিন্তু সবসময় ওয়া হবে। এটি জাস্ট বাক্যের টপিক বা মূল বিষয়বস্তু নির্দেশ করে, এর সরাসরি কোনো আক্ষরিক অনুবাদ কিন্তু হয় না। চলুন এবার আই বিশেষণের রূপান্তরটা একটু দেখে নিই। হ্যাঁবোধক বাক্যে আমরা বলছি কোনো হোন ওয়া ওমোশিরোই দেস, মানে এই বইটি মজাদার। কিন্তু এটিকে যখনই আমরা না বোধক করছি, তখন ওমোশিরোইয়ের একদম শেষের আই অক্ষরটি ম্যাজিকের মতো বাদ পড়ে যায়, আর সেখানে কুনাই যুক্ত হয়। তখন বাক্যটি হয়ে যায় কোনো হোনওয়া ওমোশিরো কুনাই দেস, মানে এই বইটি মজাদার নয়। এটা আই বিশেষণের একদম বেসিক একটা নিয়ম। তবে হ্যাঁ, এখানেও কিন্তু ছোট্ট একটা ব্যতিক্রম আছে। ই বা ই মানে ভালো, এই শব্দটিকে নাবোধক করার সময় এটি তার পুরনো রূপ ইয়ই বা ইয়ইতে ফিরে যায়। তাই এর নাবোধক রূপ ইকুনাই না হয়ে হয় ইয়োকুনাই দেস, মানে ভালো নয়।
যেমন ওমারো-সান যখন ইমন-সানের একটা ছোট ভুলের দিকে খেয়াল করেছিলেন তখন তিনি বলেছিলেন যে বিষয়টা ইয়োকুনাইদেস। 4 নম্বর পয়েন্ট, বিশেষ্যকে বিশেষায়িত করা বা নাউনকে মডিফাই করা। না বিশেষণের ক্ষেত্রে নিয়মটা আসলে পানির মতো সোজা। প্রথমে বিশেষণটি বসবে, এরপর একটা না বা না যুক্ত হবে এবং তারপর সরাসরি বিশেষ্য বা নাউনটি বসবে। যেমন শিনসেৎসু বা দয়ালু এবং সেন্সেই বা শিক্ষক মিলে হয়ে যায় শিনসেৎসুনিয়া সেন্সেই, মানে একজন দয়ালু শিক্ষক। মূলত এই না যুক্ত হয় বলেই কিন্তু এদের নাম না বিশেষণ। অন্যদিকে আই বিশেষণের ফর্মুলা তো আরও সহজ। এখানে মাঝখানে এক্সট্রা কিচ্ছু যোগ করতে হয় না, শেষের ই বা আইটা জাস্ট ঠিক থাকে। যেমন ইমন-সান যখন অনেক দূরে মাউন্ট ফুজির দিকে তাকিয়ে রীতিমতো মুগ্ধ হচ্ছিলেন, তখন তিনি দেখছিলেন একটি তাকাই ইয়ামা বা উঁচু পাহাড়। এখানে তাকাই হলো আই বিশেষণ আর ইয়ামা হলো নাউন। সিম্পল, তাই না? 5 নম্বর পয়েন্টে চলে আসছি আমরা, মাত্রাবাচক শব্দ ও প্রশ্ন। কোনো কিছু যখন সাধারণের চেয়ে একটু বেশিই হয় তখন আমরা তোতেমো বা তোতেমো ব্যবহার করি, যার অর্থ খুব। এটা কিন্তু সবসময় হ্যাঁ বোধক বা পজিটিভ বাক্যের সাথেই বসে। ওই যে ইমন-সান একটা আপেল খেয়েছিলেন না, সেটা বোঝাতে আমরা বলতে পারি কোনো রিঙ্গোয়া তোতেমো ঐশী দেস, মানে এই আপেলটি খুব সুস্বাদু। এবং এটা দারুণভাবে এর উল্টো দিকটা আমাদের সামনে তুলে ধরে। আমারই মানে হলো তেমন নয়। এটা সবসময় না বোধক বা নেগেটিভ বাক্যের সাথেই বসবে। ধরুন ইমন-সান একটা পুরানো ল্যাপটপ ব্যবহার করছেন যেটা খুব একটা ফাস্ট না। সেটা বর্ণনা করতে গিয়ে বলা যায় কোনো পাসকনোয়া আমারই ওকুয়ারিমাসেন, মানে এই কম্পিউটারটি তেমন ভালো নয়। এবার একটু প্রশ্ন করার কৌশলগুলো দেখি। কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে এই দুটো কাঠামোর পার্থক্য বোঝা একদম মাস্ট। ওয়া দো দেস্কা ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে সাধারণ একটা মতামত জানতে, যেমন জাপানের জীবনযাপন কেমন। অন্যদিকে ওয়া দোন্না নাউন দেস্কা ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা বস্তু ঠিক কী ধরনের বা কোন ক্যাটাগরির সেটা একদম নির্দিষ্ট করে জানতে। এর উত্তরে আপনাকে অবশ্যই একটা নাউন যুক্ত করে বলতে হবে, যেমন নারা কী ধরনের শহর। আর আজকের শেষ পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, বাক্য যুক্ত করা। সোশতে বা সোশিতে মানে হলো এবং। যখন আমরা একই রকম দুটো গুণ, হতে পারে দুটোই ভালো গুণ বা দুটোই খারাপ গুণ, একসাথে যুক্ত করতে চাই তখন এটা ব্যবহার করা হয়। যেমন ওমারু-সান যখন ইমন-সানের নতুন পরিচিত একজন খুব ভালো মানুষের বর্ণনা দিচ্ছিলেন, তিনি বলছিলেন হানসামো দেস সোশতে শিনসেৎসু দেস, মানে তিনি সুদর্শন এবং দয়ালু। এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো গা বা গায়ের ব্যবহার, যার অর্থ কিন্তু। এটা মূলত দুটো বিপরীতমুখী বৈশিষ্ট্যের মধ্যে একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করে। যেমন ধরুন জাপানি খাবার অনেক মজার হলেও দামটা কিন্তু একটু বেশি, তাই না? এটাকে জাপানিতে বলা যায় ঐশী দেস্কা তাকাই দেস, মানে সুস্বাদু কিন্তু দামি। এখানেও খেয়াল রাখবেন দেস্কা বলার সময় শেষের ইউ উচ্চারণটা কিন্তু একদম সাইলেন্ট থাকবে। ওমারু-সান এবং ইমন-সানের চোখে জাপানের দৈনন্দিন জীবনের এই চমৎকার পর্যবেক্ষণের পর চলুন আজকের শেখা বিশেষণগুলো ব্যবহার করে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। নেহন্য সেই কাচুয়া দো দেস্কা, অর্থাৎ জাপানের জীবনযাপন আসলে কেমন? এই প্রশ্নটার উত্তর যদি আপনি নিজেই জাপানিতে তৈরি করার চেষ্টা করেন তাহলে আজকের পুরো লেসনটা আপনার একদম মাথায় গেঁথে যাবে। নতুন কিছু শেখার এই আনন্দময় জার্নিটা এভাবেই চলতে থাকুক। ভালো থাকবেন সবাই।